প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো, আপনারা জানেন যে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে, নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, নতুন প্রধানমন্ত্রী পেয়েছি আমরা। তো সেই নতুন মন্ত্রিসভা কেমন হলো এবং নতুন যে সরকার, সেই সরকারের সূচনাটা কেমন হলো, সেই বিষয়ে কথা বলবার জন্য আমরা লন্ডন থেকে আজকে যুক্তরাষ্ট্রে দুজন অতিথিকে যুক্ত করেছি। দুজনই একাডেমিয়াতে আছেন, কিন্তু বাংলাদেশে বড় হয়েছেন, বাংলাদেশকে দেখেছেন, একটা সময় বাংলাদেশে বিতর্ক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, বিতর্ক করতেন। আমি শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আসাদ আজিম, তিনি রিসার্চ স্কলার, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে রয়েছেন এবং যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আরও রয়েছেন নাহিয়ান বিন খালেদ, তিনি উন্নয়ন গবেষক, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। আমি আজকের এই অনুষ্ঠানটির সূচনা করতে চাই নাহিয়ান আপনাকে দিয়ে। আপনার কাছে আমার প্রথম যে জানার আগ্রহ বা যেটি জানতে চাই সেটি হচ্ছে, নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, সেটির বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলবো, কিন্তু সেটির সঙ্গে আরও কয়েকটি বিষয় মাত্র কয়েকদিনের ভেতরেই নতুন যারা দায়িত্ব নিয়েছেন তাদের মধ্য থেকে কেউ কেউ, যেমন রেল এবং সড়ক পরিবহন মন্ত্রী, তিনি চাঁদাবাজের যে সংজ্ঞায়ন করেছেন সেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, বিস্তর আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর যে একটি মন্তব্য, তিনি বাংলাদেশের শিল্পী তৈরি করতে চান লতা মঙ্গেশকর এবং সোনু নিগম, এই উচ্চতার, যারা কোটির ঘরে ইনকাম করবেন, উপার্জন করবেন, এটি তার লক্ষ্য, তিনি বলেছেন। এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, তিনি বলেছেন যে শিক্ষার মানটা এই পর্যায়ে ওনারা নিয়ে যেতে চান যে বিদেশিরা বাংলাদেশে আসবেন শিক্ষা গ্রহণ করতে বা উচ্চশিক্ষা গ্রহণ করতে, আমাদের আর বাইরে যাওয়ার সেই অর্থে প্রয়োজন পড়বে না। তো এগুলো নিয়ে তো আসলে আশাবাদও যেমন রয়েছে, সমালোচনাও রয়েছে। আমি একটু মোটা দাগে আপনার কাছে জানতে চাই যে মন্ত্রী পরিষদ নিয়ে যদি শুরুতেই বলেন, কেমন হলো আপনার বিবেচনাতে? জি, ধন্যবাদ বুলবুল ভাই আমাকে স্টার ডিসকোর্সে আমন্ত্রণ জানানোর জন্য। আমার কাছে মন্ত্রিসভা মোটা দাগে ভালো লেগেছে, কিন্তু কিছু অবজারভেশন আছে, ক্রিটিক্যাল অবজারভেশন গুলো আগে বলতে চাই। সেটা হচ্ছে, মন্ত্রিসভায় আমরা খুব ভিজিবলি যেটা দেখতে পাই সেটা হচ্ছে তারুণ্যের অভাব আছে। আমরা যদি তাদের বয়স দেখি আমাদের মন্ত্রিসভার, আমরা দেখব যে গড় বয়স খুব সম্ভবত 60-এর কাছাকাছি। এটা অভিজ্ঞতার হয়তো একটা প্রতিফলন, এটা ভালো কথা, কিন্তু এটাও সত্যি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা তারুণ্যের অনেক অবদান দেখেছি বাংলাদেশের পুরো বিল্ডিং, যেই আইডিয়া বিল্ডিং এর ক্ষেত্রে। সুতরাং সেখানে আরো তারুণ্যের উপস্থিতি আমরা প্রত্যাশা করতেই পারি। সেখানে আমার কাছে মনে হয় যে বিএনপির যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন, তাদের এই ক্ষেত্রে আরেকটু মনোযোগী হওয়া দরকার ছিল বলে আমার মনে হয়। অন্তত উপমন্ত্রী পর্যায়ে তরুণ কাউকে, যেহেতু কোনো সংসদ সদস্য নেই, টেকনোক্রেট লেভেলে কাউকে দিয়ে সেটা পার্টির সাস্টেনেবিলিটি এবং রাজনৈতিক সাস্টেনেবিলিটি দুটোই চিন্তা করে আমার মনে হয় দেয়া যেত। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে শুরুতেই যারা মন্ত্রিত্ব পেয়েছেন তারা পাবলিক কমিউনিকেশনে মনের কথা কিছুটা উগরে দিচ্ছেন, এবং সেই জায়গায় অনেক জায়গায় খুব বেসামাল কিছু বক্তব্য আসছে। আমার মনে হচ্ছে যে পাবলিক কমিউনিকেশনসে বরং মানুষের আস্থার জায়গা তৈরি করা জরুরি। এমনিতেই কিছু মন্ত্রীর ব্যাপারে জনগণের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। আমরা দেখেছি ঢাকা 10-এর যিনি সংসদ সদস্য, তার ব্যাপারে, তার মামলাগুলোর ব্যাপারে বিএনপির কোনো পরিষ্কার অবস্থান এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, কিন্তু তাকে 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সব মিলিয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বিএনপির সিনিয়র নেতাদের উপর তারেক রহমান আস্থা রেখেছেন, যারা গত 17-18 বছর তার সাথে ছিলেন, তার সঙ্গে আন্দোলন করেছেন একই সাথে। তাদেরকে তিনি রাজনৈতিক প্রতিদান দিয়েছেন। সেটা খুবই রাজনৈতিক দিক থেকে এটা একটা আমার কাছে মনে হয় বিচক্ষণ একটা ব্যাপার। আর অন্যদিকে বিএনপির একটা ডেলিগেশন কালচার ছিল আগের সরকারের সময়, খালেদা জিয়ার সরকারের সময়ও তিনি মন্ত্রীদের সাধারণত মন্ত্রণালয়ের নেতৃত্ব তুলে দিতেন, যেটা আবার আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি শেখ হাসিনা বেশ খানিকটাই কর্তৃত্ব পরায়ণতা দেখাতেন। সুতরাং আমরা তারেক রহমানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেহেতু সিনিয়রদের উপর তিনি আস্থা রেখেছেন, তিনি হয়তো ওই ডেলিগেশন কালচারে যাবেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে সেখানে এক ধরনের কন্ট্রোলড ডেলিগেশন দরকার। অনেক সময় আমরা জানি যে
অনিয়ন্ত্রিত এরকম ডেলিগেশন পেয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি আমাদের হতে হতে পারে। সেটার মধ্যে একটা হচ্ছে স্বজনতোষী পুঁজিবাদ আমরা দেখেছিলাম বিগত আমলে। মানুষ সুপার পাওয়ার পেয়ে গেলে তখন নিজস্ব আত্মীয় স্বজন নিজস্ব বন্ধুত্বের পেরিফেরিতে থেকে পুরো মন্ত্রণালয়ের সমস্ত কাজ, আর্থিক সমস্ত কাজ তাদেরকে দিয়ে দিতে পারেন। সুতরাং এই ধরনের ক্ষেত্রে কন্ট্রোলড ডেলিগেশন থাকাটা খুব জরুরি। তবে সর্বোপরি কয়েকজনের পক্ষে বোঝা যাচ্ছে যে অনেক ভালো কাজ করা সম্ভব এবং দৃঢ়তা দেখানো সম্ভব। আমরা ওই সম্ভাবনার পথে আছি বলে আমি এখনো বিশ্বাস করছি। সামনের দিনগুলো আমাদেরকে বলে দিবে। নিশ্চয়ই নিশ্চয়ই, ধন্যবাদ নাহিয়ান আপনার সূচনা বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে আসাদ আজিম আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন আপনার কাছে, মন্ত্রী পরিষদ দেখে আপনার কাছে কি মনে হয়েছে? একটা বিষয় বোধহয় নাহিয়ান মিস করে গেলেন কিনা, যে জেন্ডার ইস্যুতে এক ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে, যে নারীর প্রতিনিধিত্ব, সেই জায়গাটিতে আমি প্রথমে এই দৃষ্টি আকর্ষণ করতে চাই আসাদ আপনার কাছে। ধন্যবাদ বুলুল ভাই। যে বিষয়টি বলেছেন যে জেন্ডারের ক্ষেত্রে আসলে সমতা কতখানি এসেছে বা কতখানি আমরা রিফ্লেকশন দেখতে পেরেছি, মন্ত্রিসভার আগেও যখন আসলে সংসদ নির্বাচনের জন্য বিএনপি যে বড় দলটি আসলে মনোনয়ন দিয়েছে, সেখানে আমরা মাত্র 3 ভাগ নারীর উপস্থিতি দেখেছি সংসদ সদস্যের মনোনয়নের ক্ষেত্রে, এবং সবশেষে আমরা দেখেছি ইলেকশনে জয়ী হয়ে এসেছে হাতে গোনা মাত্র কয়েকজন। কিন্তু মন্ত্রিসভায় আসলে খুবই কম, অবশ্যই বলা যেতে পারে, এবং সেটা আসলে রিমার্কেবলি কম। এবং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে জেন্ডার সমতা কিংবা লৈঙ্গিক সমতার ক্ষেত্রে আসলে সবসময় গুরুত্ব দেওয়ার কথা বলা হয়ে থাকে। এবং একই সাথে আমরা যেটি দেখেছি, বাংলাদেশের এই দীর্ঘ অনেক বছর পর রাষ্ট্রপ্রধান হিসেবে একজন পুরুষ এসেছেন, কিন্তু বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে দুজন নারী ছিলেন দীর্ঘদিন, শেখ হাসিনা এবং তার আগে বেগম খালেদা জিয়া। তাদের দুজনের উপস্থিতি দেখেছি। দীর্ঘদিনের নারী নেতৃত্বের পরেও বাংলাদেশের লৈঙ্গিক অসমতার যেই প্রশ্নগুলো আসে, সেক্ষেত্রে আসলে সেটি অবশ্যই একটি বৈষয়িক বিষয়, এবং সেটাকে অবশ্যই গুরুত্ব দেওয়াটা প্রয়োজন ছিল আমার কাছে মনে হয়েছে। এবং মন্ত্রিসভায় আসলে আমার কাছে মনে হয়েছে যে লৈঙ্গিক সমতার ক্ষেত্রে অনেকখানি গ্যাপ রয়েছে। এবং বাংলাদেশের মন্ত্রিসভা কেমন হয়েছে সে প্রশ্নের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমি বলবো যে এই প্রশ্নের উত্তর আসলে এখন দেয়াটা কঠিন। কারণ আমরা মুখগুলো দেখেই কিন্তু বলতে পারবো না যে এই মন্ত্রিসভা আসলে সফল হবে কিনা, এই মন্ত্রিসভা আসলে সামনের দিকে কতখানি সফলতা, জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা পূরণ করতে পারবে, জনগণের যে প্রত্যাশা রয়েছে সেটা পূরণ করতে পারবে। এবং মন্ত্রিসভায় আমরা অনেক নতুন মুখ দেখেছি, এমনকি আমরা পুরাতন যারা ছিলেন, যারা বিএনপি সরকারের তার আগের সময়ে যারা ছিলেন, সেখান থেকে মাত্র 7-8 জন এসেছেন মন্ত্রিসভায়। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগই হচ্ছে নতুন মুখ, যারা আগেই আসলে কোনো ধরনের মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি নিজেও কিন্তু আগে আনুষ্ঠানিকভাবে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন নাই, কোনো দায়িত্ব তিনি বলা যেতে পারে যে এবারই প্রথম সরকারে এসেছেন এবং সরকারে এসে সরাসরি সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন। তবে প্রথমবার এসেই যে আসলে ভালো কিছু করতে পারবেন না, বিষয়টা এমন ভাবে বলা যায় না। কারণ আমরা দেখেছি সারা বিশ্বের নতুন নতুন নেতৃত্ব আসলে কিভাবে তার দেশকে সামনের দিকে নিয়ে যায়, তার যে জেনারেশন রয়েছে তার জেনারেশনকে সামনের দিকে নিয়ে যায়। নাহিয়ান একটি কথা বলেছে যে আমরা দেখেছি যে মন্ত্রিসভার গড় বয়স হচ্ছে 60 বছর, তারুণ্যের অভাব রয়েছে, অর্থাৎ তরুণদের উপস্থিতি আসলে সংখ্যানুপাতিক ভাবে আসলে অনেক কম রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে যাদেরকে তরুণ বলা হয়ে থাকে, আমরা যদি দেখি 50 ঊর্ধ্ব একজন মানুষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন কিংবা মন্ত্রিসভায় আসেন, আমরা বলি যে তরুণ। সারা বিশ্বের সাথে তুলনামূলকভাবে কিন্তু এটা আসলে কোনোভাবেই বলা যায় না, কারণ আমরা দেখেছি মাত্র 42 বছর 44 বছর বয়সেই কিন্তু রাষ্ট্রপ্রধান হচ্ছেন। তবে বাংলাদেশে মন্ত্রিসভা না আসলেও এবার তরুণদের একটা দল কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে তারা সংসদে এসেছেন। এবং ওই দল থেকে, আমি এনসিপির কথা বলছি, এনসিপি থেকে 6 জনের নতুন মুখ এবং 6 জন তরুণ আমরা বলতে পারি, একেবারে তরুণের সংজ্ঞার জায়গা থেকে আমরা যাদেরকে তরুণ বলতে পারি, তাদের জায়গা থেকে তাদেরকে তরুণ বলা যেতে পারে। কিন্তু যারা সরকার গঠন করেছে, সেই সরকার গঠনের জায়গায় আমরা দেখেছি যে সেই অর্থে তরুণ আসলে খুব বেশি নেই। একেবারে তরুণ যদি বলা হয়ে থাকে তাহলে জনাব ইশরাক হোসেন, তার কথা বলতে পারি।
তার কথা বললেও তিনি কিন্তু অন্যান্য যাদেরকে তরুণ আমি বলেছি এনসিপির নেতৃত্ব তাদের থেকে বয়সে অনেকখানি এগিয়ে রয়েছেন। এবং সেই প্রেক্ষাপটের জায়গা থেকে বাংলাদেশে তরুণের আহ মন্ত্রিসভায় তরুণদের উপস্থিতি আরো বেশি প্রয়োজন ছিল। এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে তরুণদের চিন্তা ভাবনা, তরুণদের দেশ নিয়ে ভাবনা, কিংবা তরুণদের তার নিজস্ব যে সকল দায়িত্ব রয়েছে তার থট প্রসেস গুলো মূলত অপেক্ষাকৃত তরুণ যারা নয় তাদের সাথে অনেকখানি পার্থক্য থেকে থাকে। যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে, যে কোনো পলিসির ক্ষেত্রে, অ্যাপ্রোচের ক্ষেত্রে তরুণদের যে দৃষ্টিভঙ্গির জায়গা রয়েছে সেই দৃষ্টিভঙ্গির সাথে আসলে যারা অপেক্ষাকৃত তরুণ নয় তাদের সে পার্থক্যটুকু রয়েছে নিশ্চয়ই। এবং এই এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয়েছে তরুণদের উপস্থিতি কম রয়েছে। এবং উল্লেখযোগ্য একটি বিষয় আপনি বলেছেন যে শুরুতে, সেটি হচ্ছে যে যাদেরকে মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে তারা আসলে কতখানি ক্যাপাবেল রয়েছে। এবং তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে। এবং ইতিমধ্যেই আমরা চাঁদাবাজি কিংবা চাঁদার একটা নতুন ডেফিনেশন আমরা কিন্তু পেয়েছি। এবং সেই জায়গা থেকে আমি জানি না সেটাকে আসলে কিভাবে বলা হয়ে থাকে বা কোন দৃষ্টিভঙ্গির জায়গা থেকে তিনি বলেছেন। কারণ চাঁদা যারা দিয়ে থাকেন তারা আসলে সমঝোতার ভিত্তিতেই দিয়ে থাকেন। একটা মানুষকে জোর করে চাপিয়ে দেওয়ার পর তিনি আসলে তার ব্যবসায়িক যে কাজ কিংবা তার যে কাজটির জন্য আসলে তিনি উপঢৌকন গুলো দিচ্ছেন সে কাজটি যেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়া হয় সেজন্যই তিনি কিন্তু দিচ্ছেন। মানসিকভাবে একটা সমঝোতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমাদের দেশের চাঁদাবাজ বা চাঁদার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সাংস্কৃতিক ভাবে কিন্তু এই চাঁদা কিংবা বলুন কিংবা ঘুষ বলুন এই বিষয়গুলোকে আসলে গ্রহণ করে আসছে। আমরা স্বাভাবিকভাবেই যে কোনো সরকারি অফিসে গিয়ে কোনো কাজের জন্য কোনো উপঢৌকন যখন দিয়ে থাকে আমরা আগে থেকেই কিন্তু মানসিকভাবে সেটার জন্য প্রস্তুত থাকি যে এই কাজটির জন্য আসলে আমার এত টাকা খরচ হবে। আপনি বাংলাদেশের বড় বড় অফিসগুলো বাদ দেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, প্রান্তিক অঞ্চলে বাংলাদেশের জমি জমার অফিস যেগুলো রয়েছে সেই জায়গাগুলোর ক্ষেত্রে, দলিলের ক্ষেত্রে দেখেন, বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিসে দেখেন, এমনকি যারা সরকারি কর্মকর্তা রয়েছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে অন্যান্য লেভেলে, তারা যখন তাদের পেনশনের টাকাটুকু তুলতে যান প্রত্যেকেই মনে করেন যে তার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা উপঢৌকন দিয়ে তারপর তার পেনশনের টাকা, তার অবসরের যে ভাতা সেটাকে করতে হবে, সেই কাজগুলো প্রসেস করতে হবে। তো সাংস্কৃতিক ভাবে একটা দেশে যখন এই ধরনের প্রচলন থাকে সেক্ষেত্রে আসলে চাঁদাবাজের নতুন করে আসলে কোনো ধরনের কোনো ডেফিনিশন দরকার হয় না, ঘুষের নতুন করে কোনো ধরনের কোনো ডেফিনিশন দরকার হয় না। আমার কাছে মনে হচ্ছে যে আপনার কাছে এই বিষয়টি নিয়ে আমি একটু নাহিয়ান আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেটি আসাদ বলেছেন যথার্থই বলেছেন যে তিনি সরকারি অফিসের কথা বলেছেন, কিন্তু আমি আরেকটু বিস্তৃতভাবে যদি দেখি বিষয়টিকে, যে পঞ্চগড় বা তেঁতুলিয়া থেকে বা দক্ষিণাঞ্চলের কোনো একটি গ্রাম থেকে যখন কৃষিপণ্য ঢাকা শহরে আসে তখন ঘাটে ঘাটে বা রাস্তার বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হবে না এবং যারা ফসল উৎপন্ন করছে তাদের যে মানে ন্যায়সঙ্গত উপার্জন সেটি নিশ্চিত করার যে দায়িত্বটা, হ্যাঁ, সেটি তো সড়ক পরিবহন এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তো কাজেই এই যে ডেফিনেশন নিয়ে আমরা কথা বলছি এখন, তার চেয়ে তো বরং অ্যাকশনটা বেশি প্রয়োজন, যে চাঁদা দিতে হবে না এবং পুরো বিষয়টা নির্বিঘ্নে সম্পন্ন হবে। তো আপনার কাছে কি মনে হয় যে নতুন যে ক্যাবিনেট বা যে নতুন মন্ত্রী পরিষদ, সেই জায়গাটিতে আমাদের প্রত্যাশাটা এমন হওয়াটাই বাঞ্ছনীয় যে ডেফিনেশন নিয়ে আমরা কথা না বলে রাদার অ্যাকশনের ভেতর দিয়ে কাজটিকে ত্বরান্বিত করা বা প্রো পিপল অ্যাপ্রোচ দিয়ে কাজ করা, কি মনে হয়? নিঃসন্দেহে আমার কাছে একটা জিনিস মনে হয়, মানে এটার একটা প্রেক্ষাপট বলে নেওয়া দরকার মনে হয়। সেটা হচ্ছে যে নির্বাচনের সময়ে, নির্বাচন পূর্ববর্তী সময়ে বাংলাদেশের বর্তমান বিরোধী দল জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে এবং বিএনপির নামে তারা এই চাঁদাবাজির অভিযোগটাই সবচেয়ে বেশি হাইলাইট করেছিল। এবং এই কথা আমরা মনে হয় এখন মোটামুটি মেনে নিতে পারি যে তারা অনেকখানি সফল হয়েছিল এই মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে, যে এই 1.5 বছর সময়ের মধ্যে বিএনপির নামে যেরকম অভিযোগ মাঠ পর্যায় থেকে এসছে চাঁদাবাজদের বিরুদ্ধে, সেটা তারা একদম সাকসেসফুলি মানুষের মধ্যে প্রথিত করতে পেরেছিল অনেকখানি। এবং সেটার অনেক
রিফ্লেকশন আমরা বিভিন্ন আসনে পেয়েছি। জামাতের উত্থানের পেছনে এর যে একেবারে ভূমিকা নেই, এইরকম ন্যারেটিভের ভূমিকা নেই, এটাও বলে দেওয়া যাচ্ছে না। সুতরাং বিএনপির এই ধরনের ন্যারেটিভের এগেইনস্টে যখন তারা কাজ শুরু করছে সরকার হিসেবে, তাদের খুব সতর্ক থাকার প্রয়োজন যে আমরা আসলে কি বলছি, মানুষের কাছে আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে পারছি কিনা, এই জিনিসটায় খুব সতর্ক হওয়া প্রয়োজন। এরকম একটা মুহূর্তে আমরা দেখলাম যে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ঢাকা 10-এর সংসদ সদস্য রবিউল সাহেব, তিনি এসে বলছেন যে চাঁদার ডেফিনেশন এরকম, এবং তিনি বলছেন যে সমঝোতার ভিত্তিতে যা হয় সেগুলো চাঁদাবাজি নয়। সুতরাং এইটা খুবই আমাদের জন্য হতাশাজনকই বলা যায়। রাইট, এবং আমাদের এবং টিআইবির যিনি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, তিনি বলেছেন যে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার এটি একটি অপচেষ্টা এবং শুরুতেই দলীয় শুদ্ধতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমি এই বিষয়টি থেকে একটু সরে আরও স্পেসিফিক আলোচনায় যেতে চাই। যেমন নতুন মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক হিসেবে অনেকেই দেখছেন জনাব খলিলুর রহমান, তিনি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে তিনি ছিলেন। এবং সেই সময়টাতে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে একটা অবস্থান ছিল এবং তার বিরুদ্ধে সমালোচনা, তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাকে এই নতুন মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করাটাকে আপনি কিভাবে দেখছেন, রাহিয়ান? এটা খুবই ইন্টারেস্টিং একটা মুভ। আমরা এটার বিভিন্ন ধরনের অ্যানালিসিস দেখতে পাচ্ছি। এক হচ্ছে বিএনপির সঙ্গে তার সম্পর্ক অনেক পুরানো, এরকম কিছু স্টেটমেন্ট এসছে যে 2001 সাল থেকে তিনি বিএনপির সঙ্গে বিভিন্নভাবে কানেক্টেড এবং বিএনপির রাজনীতির সঙ্গে তিনি ছিলেন, এবং তিনি সেটা ধরে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। লন্ডনে জনাব তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠকটি হয়েছিল সেটির মূল মধ্যস্থতাকারী হিসেবে তিনি ছিলেন, এরকম বলা হচ্ছে। এবং এর পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদক্ষেপ, যেগুলো আমরা বলতে পারি রোহিঙ্গা ইস্যুতে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ইস্যুতে যেরকম মধ্যস্থতাগুলো করা হয়েছিল, তার মধ্যে খুব সম্ভবত তিনি একদম সবার সামনে ছিলেন। এবং এটার এক্সপ্লানেশন বিএনপির পক্ষ থেকে এখনো আসেনি। আমরা প্রত্যাশা করি যে বিএনপি তার প্রেস সচিব কিংবা তার প্রেস টিমের মাধ্যমে অন্তত এই মেসেজটা দিবেন যে কেন খলিলুর রহমান মন্ত্রিসভায় আসলেন, যিনি সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে ছিলেন। তাকে কি তার নলেজের জন্য রাখা হয়েছে, তার কানেকশনের জন্য রাখা হয়েছে, কিংবা অন্য আরেকটা থিওরি, যেটা কনস্পিরেসি থিওরি হিসেবে বলা যায়, যে অনেকে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রাখার জন্য আমরা খলিলুর রহমানকে এই মন্ত্রিসভায় দেখতে পাচ্ছি। সুতরাং এই বিতর্ক আমার মনে হয় বিএনপির পিছু ছাড়বে না সরকার হিসেবে। যেরকম আন্তর্জাতিক পদক্ষেপই হোক না কেন, সবগুলোতেই দেখবেন যে এই ধরনের কথা আসবে, কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য চুক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। নতুন একটা চুক্তি হয়েছে, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানকে যে শুভেচ্ছা বানিয়ে পাঠিয়েছেন চিঠিতে, তিনি সেখানেও লিখেছেন যে আমরা এই ট্রেড ডিল বাস্তবায়ন দেখতে চাই। সুতরাং এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে এই আমাদের খুব অ্যাক্টিভ একটা আন্তর্জাতিক সম্পর্ক চলছে এবং সেখানে কেউ একজন মধ্যস্থতাকারী হিসেবে আছেন, কার স্বার্থ রক্ষিত হচ্ছে, এইটা বিএনপিকে পরিষ্কার করতে হবে। এবং যত তাড়াতাড়ি বিএনপি পরিষ্কার করতে পারে ততই ভালো। জি, নাহিয়ান, আসবো আপনার কাছে। আসাদ, একই বিষয় একটা আপনার কাছে জানতে চাই যে ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে যে একটা সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির কথা আমরা জানি, বাম দলগুলো বেশি বলে, কিন্তু তারপরেও তাদের যে ভূমিকা বিশ্বব্যাপী, সেটি যদি আপনি এম্পেরিক্যালি যদি দেখেন, সেটির বিপরীতে একটা বেটার বার্গেইন করে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবেন কি পারবেন না, বা করবেন কি করবেন না জনাব খলিলুর রহমান, সেটি নিয়ে কেন এত সন্দেহ? কি মনে হয় আপনার কাছে? সন্দেহের অনেকগুলো কারণ রয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আপনি এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে আমাদের মতো দেশগুলো, অর্থাৎ বাংলাদেশ সহ বাংলাদেশের সমতুল্য যে সকল অর্থনৈতিক সক্ষমতার দেশ রয়েছে, তাদের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাপ্রোচ গুলো রয়েছে, সেই অ্যাপ্রোচ গুলো আপনি যদি দেখেন, সেক্ষেত্রে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তার স্বার্থটাকে সবার আগে বড় করে দেখেন নিঃসন্দেহে, এবং তাদের সাথে বার্গেন করে বাংলাদেশের মতো একটা দেশ আসলে কতখানি সফল হতে পারবেন
কিভাবে সফল হতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন থেকেই যায়। চুক্তিগুলোর কথা নাহিয়ান বলছিল এবং খুব স্পেসিফিক্যালি আমি যদি চুক্তির কথা বলি, বোয়িং কেনার ক্ষেত্রে যে 45,000 কোটি টাকার চুক্তিটা হয়েছে, সেই চুক্তিটা আমার কাছে মনে হয়েছে পুরোপুরি চাপিয়ে দেওয়ার মতো একটা বিষয়। অর্থাৎ আমাদের দেশের বাংলাদেশের যে বিমান সংস্থা রয়েছে কিংবা বাংলাদেশ বিমান যেটা রয়েছে, সেই তার যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতার বিচারে বাংলাদেশ এত বিশাল অঙ্কের এত বিশাল একটা চুক্তি করে এতগুলো বোয়িং বিমান কিনে তার আলোর মুখ, অর্থাৎ সফলতার আলোর মুখ কবে দেখবেন সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যখন বাংলাদেশে আসলে বড় বড় যে মেগা প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন আসে, যেমন আপনার জনাব তারেক রহমান যিনি নির্বাচনের আগেই কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এমনকি ফ্লাইওভার, এমনকি মেট্রো রেল এসব নিয়ে কথা বলেছেন যে বাংলাদেশে কত শতাংশ মানুষ আসলে মেট্রো রেলে চড়েন, কত শতাংশ মানুষ আসলে ফ্লাইওভারের উপর দিয়ে চড়েন। তার চাইতে সকল জনগণকে সম্পৃক্ত করতে পারে এমন কিছু করা প্রয়োজন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমি যদি একই প্রশ্ন বলি যে বাংলাদেশের কত শতাংশ মানুষ আসলে বিমানের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, বা বাণিজ্যিক ভাবে যদি বলি আসলে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশ বিমানের এই যে কলবর রয়েছে তার সাথে কতখানি সম্পৃক্ত, সেক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা থেকে যায়। খুব ইন্টারেস্টিং হচ্ছে যে এই চুক্তির পরে কিন্তু চুক্তিটা কিন্তু একটা খুব রিমার্কেবল টাইমে হয়েছে, সেটা যদি আপনি লক্ষ্য করেন নির্বাচনের মাত্র 2 দিন আগে। অর্থাৎ 2 দিন আগে তড়িঘড়ি করে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি চুক্তিতে গেলেন যে চুক্তির জন্য আবার খুব ইন্টারেস্টিং, যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেই পররাষ্ট্রমন্ত্রী হওয়া তিনি আবার বাংলাদেশ বিমানের যে ডিরেক্টরশিপ রয়েছে সেখানে ইন করেছেন, সেই পারচেজ কমিটিতে ইন করেছেন, সেখানে থেকে তিনি তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তিটাকে আসলে সম্পন্ন করেছেন কিংবা চুক্তিটার ক্ষেত্রে অনেক বেশি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রশ্ন অনেকগুলো থেকে যায় যে কেন একজন নিরাপত্তা উপদেষ্টাকে বিমানের মতো এরকম একটি সংস্থা এনে তারপর সেখানে চুক্তির জন্য তাকে আসলে একজন বার্গেনম্যান হিসাবে যুক্ত করা হবে। এই জন্যই প্রশ্নটা আসে যে কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডিল করার ক্ষেত্রে হয়তো তিনি যোগ্যতম ব্যক্তি কিংবা তিনি পারফেক্ট ম্যান, সেজন্য হতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এলএনজির যে চুক্তি রয়েছে, বিমানের যে চুক্তি রয়েছে, বা তুলা কেনার ক্ষেত্রে যে চুক্তি রয়েছে, এই চুক্তিগুলোর আসলে বাংলাদেশের ক্ষেত্রে সফল হওয়ার ক্ষেত্রে আপনি যদি তুলনামূলক জায়গা দেখেন তাহলে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থটাকেই সবার আগে দেখেছেন এবং আমাদের মতো দেশগুলো তাদের কাছ থেকে খুব বেশি সুবিধা আদায় করতে পেরেছে বলে মনে হয় না। যে ট্যারিফ মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়েছে এই চুক্তির কারণে মাত্র 1% ছাড় দিয়েছে। অনেকেই বলে থাকেন বড় করে যে বাংলাদেশের আরএনজি সেক্টরের ক্ষেত্রে বাংলাদেশ অনেকখানি এগিয়ে রয়েছে, কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে যে একই যে চুক্তি সেই চুক্তির ক্ষেত্রে ইন্ডিয়ার ট্যারিফটা অনেক বেশি বলে আমাদের গার্মেন্টস শিল্পে অনেক বড় একটা বৈপ্লবিক বিষয় ঘটে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে। আমার কাছে মনে হয়েছে যে আমরা শুধুমাত্র ইন্ডিয়াকে কেন দেখছি, তৈরি পোশাকের ক্ষেত্রে প্রতিযোগী যদি বাজার যদি বলা যেতে পারে তাহলে বাংলাদেশের কম্পিটিটর হিসেবে এখন ভিয়েতনাম রয়েছে। বাংলাদেশের কম্পিটিটর হিসেবে ভিয়েতনাম অনেক বেশি এগিয়ে গেছে। আর নাহিয়ান ভালো বলতে পারে, নাহিয়ান যেহেতু অর্থনীতির ছাত্র, ভিয়েতনামের মতো করে আরো অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো বাংলাদেশের কম্পিটিটর হিসেবে আরো অনেক আগেই কিন্তু উঠে গেছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ট্যারিফের সাথে খুব বেশি তারতম্য আছে বলে আমার কাছে মনে হয় না। এবং শুধুমাত্র তুলা চুক্তি কিংবা বিমানের চুক্তি কিংবা এলএনজি চুক্তি দেখিয়ে বাংলাদেশ যে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফের ক্ষেত্রে বড় একটা সাফল্য পেয়ে যাচ্ছেন তা কিন্তু না, বরং পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এই সরকারে ওনার অন্তর্ভুক্তি অনেক বড় একটা প্রশ্ন জাগে, যেটাকে আমরা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদী চরিত্র সেক্ষেত্রে যে আসলে উনি কার প্রতিনিধি, উনি কি বিএনপির প্রতিনিধি, সত্যিকার অর্থে বিএনপির সাথে দীর্ঘদিনের সম্পর্কের কারণে তিনি আসলে মন্ত্রিসভায় এসেছেন, নাকি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ভাবে তার একজন প্রতিনিধি বাংলাদেশ সরকারের মধ্যে রাখতে চান সে কারণে এসেছেন। ধন্যবাদ। আসাদ, আসবো আপনার কাছে। আমি নাহিয়ান আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আমরা একটু আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে নতুন সরকার যে গঠিত হয়েছে আরও কয়েকটি স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটা হচ্ছে যে বিএনপির সঙ্গে জোটভুক্ত হয়ে যারা নির্বাচন করেছেন তাদের মধ্য থেকে কয়েকজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে জোনায়েদ সাকি, নুরুল হক নূর, এনারাও রয়েছেন। তো এই যে জোট সঙ্গীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে, মানে তাদেরকে মনোনয়ন দিয়ে এমপি হিসেবে নিয়ে আসা সংসদে এবং মন্ত্রিত্ব দেওয়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন নাহিয়ান?
আমি ইতিবাচক হিসেবেই দেখতে চাই। যারা জোট সঙ্গী হিসেবে এসছেন, তারা জনগণের প্রতিনিধিত্ব করেই এসছেন। তারা বিএনপির সঙ্গে রাজনীতি করেছেন এক ধরনের দেয়া নেয়ার সম্পর্কের উপর ভিত্তি করে। তারা যেহেতু জোটভুক্ত হয়েছেন, বিএনপির ভোটগুলো তারা পেয়েছেন এবং সংসদ সদস্য হিসেবে তারা আসতে পেরেছেন। তারুণ্যের কথা আমরা বলছিলাম, নুরুল হক নূর জোটের মধ্য থেকে একজন প্রতিনিধি, যিনি সম্প্রতি ইমিডিয়েট পাস্টে যিনি ডাকসুর ভিপি ছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। আরও নানান ধরনের রাজনৈতিক অভিযোগ তার নামে থাকতে পারে, কিন্তু তিনি ছিলেন, আন্দোলন সংগ্রামের সঙ্গে ছিলেন এবং বিএনপির সঙ্গে রাজনীতি করে তিনি শেষ পর্যন্ত প্রতিমন্ত্রিত্ব পেয়েছেন। আমি এই অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবেই দেখতে চাই। আমি আশা করছি যে দুটো মন্ত্রণালয়, খুব সম্ভবত শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণের দায়িত্ব পেয়েছেন তিনি। সুতরাং আমি এক্সপেক্ট করব যে তারুণ্যের অন্তর্ভুক্তির ক্ষেত্রে এই দুটো মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অভিবাসন, কর্মসংস্থান, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং নুরুল হক নূর সেখানে কার্যকর কোনো একটা লিয়াজো এবং নিজস্ব অ্যাক্টিভ ভূমিকা পালন করতে পারবেন। আমি জোনায়েদ সাকির কথা, জি, আমি একটু জামায়াত প্রসঙ্গে যেতে চাই। জামায়াত জোট তো এখন বিরোধী দলে। তো সংসদে আমরা একটা কার্যকর সংসদের আকাঙ্ক্ষা বা স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে এসেছি, কিন্তু গত 17 বছরে সংসদ কতটা ফাংশনিং ছিল সেটা আমরা সবাই জানি। এটি নিয়ে আর নতুন করে কথা বলতে চাই না। কিন্তু জামায়াতের পক্ষ থেকে একটি বক্তব্য এসেছে যে দুর্নীতিমুক্ত দেশ গঠনে সরকারকে সহযোগিতা করতে চায় জামায়াত। তো এটা অবশ্যই ইতিবাচক, কিন্তু বিরোধী দল হিসেবে আপনার প্রেডিকশন কি? মানে তারা কি খুব টাফ বিরোধী দল হতে যাচ্ছে? কিরকম সংসদ আপনি আশা করছেন? আপাত দৃষ্টিতে কিছু ভালো সংস্কৃতির উদাহরণ আমরা পেয়েছি। নির্বাচন পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে বিরোধী দল অভিনন্দন জানাচ্ছে, কিছু অভিযোগের কথা তারা এনেছে, কিন্তু তারপরে তারা নির্বাচন মেনে নিয়ে অভিনন্দন জানিয়েছে। সরকার প্রধান হিসেবে জনাব তারেক রহমান বিরোধী দলীয় নেতাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। সুতরাং এইটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে অবশ্যই একটা ইতিবাচক একটা উদাহরণ হয়ে থাকবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কিছুদিন অন্তত, সামনের কিছুদিন অন্তত আমরা সংসদে অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখতে পাবো জামায়াতের বিরোধী দল হিসেবে এবং তাদের যে বিরোধী জোট আছে তাদেরও। কিন্তু এটা খুব দীর্ঘস্থায়ী হবে কিনা সেটা বলা মুশকিল, কারণ আমরা দেখেছি নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপির বিরুদ্ধে নানান রকম প্রোপাগান্ডা, অভিযোগ, কোনো কিছুতে জামায়াত বিন্দু মাত্র ছাড় দেয়নি। এবং প্রত্যেকটা পলিসি এখন যখন অ্যানাউন্সড হচ্ছে বা কোনো ধরনের বক্তব্য সামনে আসছে, কোনো পলিসি না হলেও কোনো ধরনের বক্তব্য মন্ত্রীরা দিচ্ছেন, তখন জামায়াতের অনলাইনের যারা আছেন তারা একদম সদল বলে ঝাঁপিয়ে পড়ছেন, তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। সুতরাং পুরো যাত্রাটা যে একদম খুব মসৃণ যাবে এটা এখনই বলা খুব মুশকিল। গঠনমূলক সমালোচনা হলে সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের জনগণ আমার খুব মনে হয় যে এখন আর সহিংসতা যে রাজনীতি সেটা আর দেখতে চায় না। রাস্তার মধ্যে কোনো গন্ডগোল দেখতে চায় না, মহাসড়ক অবরোধ দেখতে চায় না, কারণ তার সময়ের দাম আছে, তার জীবনের দাম আছে। এই সমস্ত সংস্কৃতি আবার ফিরে না আসাই আমাদের জন্য ভালো। ধন্যবাদ নাহিয়ান। আমি আসাদ, একই বিষয়ে একটু ভিন্নভাবে আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে 2001 সালে যে নির্বাচনী জোট, সেখানে জামায়াতের সঙ্গে তো বিএনপির একটা জোট ছিল, 4 দলীয় জোট, এবং তারা একসঙ্গে সরকারও গঠন করেছিল, অর্থাৎ সরকারের অংশীদার ছিল জামায়াত ইসলামী। ওভার দ্য ইয়ার্স আমরা দেখলাম যে তাদের মধ্যে কিছুটা হলেও দূরত্ব হয়েছে এবং এবারের নির্বাচনে তারা একটা মুখোমুখি অবস্থানে গেছে। তো তারপরেও আমি বলবো অন্তত আওয়ামী লীগ বিএনপির সঙ্গে যে রাজনৈতিক সম্পর্ক ওই পর্যায়ে যায়নি। তো আগামী দিনগুলোতে আপনি কি প্রেডিক্ট করছেন? জামাতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, সরকারি দল বিরোধী দল হিসেবে তাদের যে কেমিস্ট্রি, সেটা কিভাবে কাজ করবে? আপনি হয়তো নিশ্চয়ই এটি লক্ষ্য করেছেন যে শ্যাডো ক্যাবিনেটের যে ধারণা, সেটি নিয়ে আবার আলোচনা হচ্ছে। এটি যে বাংলাদেশে একেবারে নতুন এই আলোচনা এসছে তা না, এর আগেও এসছিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত মানে ইট ডিডন্ট ওয়ার্ক, সেটা কাজ করেনি। এবারের ক্ষেত্রে, এবারের বাস্তবতায় আপনার বিশ্লেষণ জানতে চাই, পর্যবেক্ষণ জানতে চাই আসাদ। এবারের একেবারে প্রেক্ষাপট আলাদা। কারণ হচ্ছে যে
যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এবারের নির্বাচন এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের একটা পথ চলার পর তারপরে নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার, এবং সেখানে নির্বাচনের আগে কিন্তু আমরা মিডিয়া বলুন বা বিভিন্ন ধরনের প্রেডিকশনে বলুন নানা রকম সংখ্যা কিন্তু দেখা গিয়েছে। আসলে কোন দল সরকার গঠন করবে নানা রকম জরিপ আমরা দেখেছি, যদিও জরিপগুলো নিয়ে নানা রকম বিতর্ক বা নানা রকম প্রশ্ন ছিল। একবার এক এক রকম জরিপ আমরা দেখেছি। সেই জরিপগুলো নিয়ে বরং সাধারণ মানুষের ভোট টানার জন্য কিংবা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টাটাই বরং বেশি ছিল। বিরোধী দল হিসাবে আসলে জামাত কেমন হবে তার চাইতে আমি বলবো যে বিরোধী দল হিসাবে শুধুমাত্র জামাতকে চিন্তা না করে আমার কাছে মনে হয় যে জামাতের যে জোট রয়েছে সেই জোটকে চিন্তা করা উচিত। আমি বিরোধী দল হিসাবে সরকারের নানা রকম পলিসিগত যে সকল গঠনমূলক সমালোচনা বলুন কিংবা গঠনমূলক বিরোধিতা বলুন, সেই বিরোধিতার জায়গায় আমি বলবো যে জামাতের চাইতে বরং এনসিপির যে 6 জন নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে প্রত্যাশাটা জনগণের বেশি থাকবে, এমনকি তারা অনেক কার্যকর ভূমিকা পালন করতে পারবে। যদিও দল হিসাবে জামাত অনেক বড় এবং জামাতের আসন সংখ্যা বেশি এবং জোট হিসাবে তারা কিন্তু 77 জন রয়েছে। জোটের মধ্যে মাত্র 6 জন এমপি হওয়ার পরেও এনসিপি আমার কাছে মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন। আপনার এই আশাবাদের ভিত্তি কি, মানে আপনার কেন এমনটি মনে হচ্ছে? আমার আশাবাদের ভিত্তিটা হচ্ছে যে কারণ দেখেন যে বাংলাদেশে বিএনপি আবার ক্ষমতায় আসতে পারে এই ধারণা কিন্তু 2 বছর 3 বছর আগেও ছিল না। এই ধারণা আমাদের অনেকের কাছেই মনে হয়েছে কিংবা সাধারণ মানুষ অনেকের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের যে রেজিমটা চালু হয়েছে সেই রেজিম কিন্তু অনন্তকাল চলতে পারে, এমন একটা মেকানিজমে আসলে বিগত যে আওয়ামী লীগ সরকার রয়েছে সেরকম একটা জায়গায় চলে গিয়েছে। সেই জায়গায় আশাটা দেখিয়েছিল প্রথম যারা, সেই প্রথম আশার জায়গাটা দেখিয়েছিল 2018 সালের কোটা আন্দোলনে একটা তরুণ রাজনৈতিক মুভমেন্ট। আমি যেটাকে বলবো যে কোটা আন্দোলনের সময় নুরুল হক নূর যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আমি বলবো যে বাংলাদেশে তারেক রহমানের ফার্স্ট হোপ সেখান থেকে শুরু হয়েছে যে বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারে, যদিও সেই সময় সেটা সাকসেসফুল হয় না। পরবর্তী সময়ে যে মুভমেন্ট শুরু হয়েছে সেটা কিন্তু তরুণদের হাত ধরে শুরু হয়েছিল এবং সেই তরুণদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল কিন্তু এনসিপি। অর্থাৎ বাংলাদেশের যে অবারিতভাবে চলা একটা রেজিমকে ভেঙে দিতে পারে এই ধারণা যখন সবার কাছ থেকে চলে যাচ্ছিল তখন এই তরুণদের হাত ধরেই কিন্তু আবার সেই রেজিমের সমাপ্তি ঘটেছে এবং তার পরবর্তী সময় তাদেরকে দিয়ে কিন্তু রাজনৈতিক দল গঠন হয়েছে এবং তারা সংসদে এসেছেন। আমাদের অনেকেরই ধারণা ছিল যে রাজনৈতিক দল গঠন করার পর হয়তো তারা হয়তো সংসদে আসতে পারবে না, কারণ বাংলাদেশের ভোটের সংস্কৃতি যেটা রয়েছে, রাজনৈতিক ভোট প্রদানের সংস্কৃতি যেটা রয়েছে, সেখানে আমরা মার্কা দেখে যেখানে ভোট দেই। এই নির্বাচনে কিন্তু আপনি লক্ষ্য করবেন মার্কার বাইরে গিয়েও কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষ এমনকি তরুণ যারা ভোটার রয়েছে তারা মার্কা না দেখে বরং ব্যক্তি দেখে ভোট দেওয়ার প্রবণতাটা অনেকখানি বেড়েছে। আমি বলবো যে আগের যে সংস্কৃতি রয়েছে শুধুমাত্র দুটো দলের মধ্যে আবদ্ধ থাকা, সেই জায়গা থেকে এটা আমি বলবো যে সবেমাত্র শুরু হয়েছে এবং তরুণদের সংসদে এই অন্তর্ভুক্তি এটাই প্রমাণ করে যে বাংলাদেশ হুট করে তো পরিবর্তনটা আসবে না, হুট করে একটা নতুন রাজনৈতিক দল অনেকগুলো পেয়ে যাবে না, এটা সূচনা। এবং এই সূচনার একেবারে উষা লগ্নটা আপনি যেভাবে দেখেন যে বাংলাদেশে যারা রয়েছে হাসনাত বা নাহিদদের মতো যারা নেতৃত্ব উঠে এসেছে, আমি বলবো যে তারা যদি তাদের রাজনীতি, বরং আমি প্রত্যাশা করেছিলাম এনসিপি আসলে স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপি যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতো তাহলে জনগণের সমর্থন অনেক বেশি থাকতো। আমার কাছে মনে হয়েছে দীর্ঘদিনের প্রকল্প হিসাবেও, রাজনৈতিক প্রকল্প হিসাবে এনসিপি আসলে সুদূর প্রসারী চিন্তা করতে পারতো। আসবো আপনার কাছে আবারও। দীর্ঘমেয়াদীভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসলে তাদেরকে এককভাবে নির্বাচনটা করা দরকার। নিশ্চয়ই। আমি নাহিয়ান আপনার কাছে একটু আসতে চাই। নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিষয়ে আপনার কাছে জানতে চাই, যেটি অনেকেই লক্ষ্য করছেন বা অনেকেরই যেটি পর্যবেক্ষণ সেটি হচ্ছে যে লন্ডন থেকে তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার পরে নির্বাচনী প্রচারণায় তিনি যে অংশ নিয়েছেন তার বিভিন্ন সময়ের যে বক্তব্য, তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা এবং অনেকটাই আগের তুলনায় সংযত হয়ে কথা বলার যে প্রবণতা, সেটি কিন্তু অনেকের মধ্যে আশা জাগিয়েছে। এখন সমস্যার যে জায়গাটা বা যেটির একটা শঙ্কার জায়গা বলে অনেকে মনে করেন যে মানুষ যখন ক্ষমতা কাঠামোর ভেতরে ঢুকে যায় নানা কারণে এই বিষয়টাকে আপহোল্ড করা যায় না বা সেটাকে কন্টিনিউ করা যায় না।
তো ভবিষ্যতে কি হবে সেটা তো ভবিষ্যতে বলে দেবে, কিন্তু এই যে ওনার যে সূচনার যে কাজগুলো বা যেভাবে তিনি কথা বলছেন, যেভাবে তিনি তার স্ট্র্যাটেজিকে একের পর এক প্রকাশ করছেন জনগণের সামনে, আপনার কাছে কি মনে হয়, মানে কতটুকু আশাবাদী আপনি? আমি এখন পর্যন্ত আশাবাদীদের দলেই থাকতে চাই। তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। তিনি যখন 2001 সালে বিএনপি ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছিল, কিন্তু সেই অভিযোগগুলোকে সামনে রেখেও তিনি শুধু নির্বাচন করেননি, তিনি দেশে এসেছেন, যেটা নিয়েও মানুষের অনেক সন্দেহ ছিল, স্পেশালি বিরোধী দলগুলোর থেকে। তারা বলেছিল যে তিনি আসতে পারবেন না, তার আসার কোনো সুযোগ নেই, তিনি আসবেন না, এরকম নানান রকম কথার পরেও তিনি এসেছেন, এসে নির্বাচন করেছেন, নির্বাচনী জনসভাগুলোতে ভীষণ অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করেছেন, এবং এখনো আমরা দেখতে পাচ্ছি তিনি ইতিবাচক কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ উদ্যোগ নিচ্ছেন, যেগুলো আমাদের অনেকের কাছেই ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি হিসেবেই মনে হচ্ছে। আমার কাছে বিএনপির রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে তার যে পদক্ষেপগুলো সেটাও ইতিবাচক মনে হয়েছে, যে তারা রাজনৈতিক ইশতিহারে সামাজিক নিরাপত্তাকে বেশ প্রাধান্য দিয়েছেন। তারা ফ্যামিলি কার্ডকে সামনে রেখে নির্বাচন করেছেন, কৃষক কার্ডের কথা বলেছেন। এইগুলোর বিরুদ্ধে অনেক ধরনের সমালোচনা আসার পরেও তারা থামেননি, তারা এই কথাগুলোই বারবার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, কারণ দরিদ্র একটি দেশে এখনো সামাজিক নিরাপত্তা অনেক জরুরি। গ্রাম বাংলার মানুষের কাছে, কৃষকের কাছে এক একটা ফসলের নিরাপত্তা জরুরি। তার যে উৎপাদিত ফসল, সেই উৎপাদিত ফসল বাজারজাতকরণের যে পুরো সাপ্লাই চেইন, সেই সাপ্লাই চেইনে সে যেন অংশগ্রহণ করতে পারে এবং সে প্রপার একটা দাম পায়, ন্যায্য মূল্য পায়, সেই ন্যায্য মূল্য নিশ্চিত করা, এই ধরনের পদক্ষেপ আমরা বিএনপির কাছ থেকে অন্তত শুনতে পেয়েছি। সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো যে এই পদক্ষেপগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে বা আদৌ বাস্তবায়িত হচ্ছে কিনা, কিন্তু এখন পর্যন্ত তার জনাব তারেক রহমানের যেরকম রাজনৈতিক স্ট্যাচার আমরা দেখতে পেয়েছি, পদক্ষেপ দেখতে পেয়েছি, এবং তার যেসব বক্তব্য শোনা গেছে, সেগুলোতে বেশ পরিবর্তনের আভাস পাওয়া গেছে বলেই আমি মনে করি, এবং সামনের দিনগুলো নিয়ে আমি এখনো আশাবাদীদের দলেই থাকবো। ধন্যবাদ। আসাদ, একই প্রশ্ন আপনার কাছে। তারেক রহমানের সূচনাটাকে কিভাবে দেখছেন আপনি? বাংলাদেশ যাওয়ার পরে তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরে আমরা দেখলাম যে একেবারে শুরুতেই ফ্যামিলি কার্ড নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা খুব সুনির্দিষ্ট টাইম ফ্রেম তৈরি করে তিনি এগোতে চাচ্ছেন। আপনি যদি একটু বলেন। ফ্যামিলি কার্ড মোটা দাগে আসলে একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির পক্ষ থেকে, এবং সেটা তো অবশ্যই প্রসিড করতে হবে। সেজন্য বিএনপির পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে সেটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সোশ্যাল সেফটি নেটের কিন্তু আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে, এবং সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে সামাজিক বেষ্টনী তৈরি করার ক্ষেত্রে বা নিরাপত্তা বেষ্টনী তৈরি করার ক্ষেত্রে অন্যান্য যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় অনেক বেশি জোর দেওয়া প্রয়োজন। তার জনাব তারেক রহমান আমরা দেখেছি যে সামগ্রিকভাবে কিন্তু তার যে পরিবর্তন, তার শারীরিক ভাষা বলুন কিংবা তার যে পদক্ষেপগুলো রয়েছে, কিংবা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি জয়ী হওয়ার পরেও বিরোধী দলীয় নেতা যারা রয়েছেন বা যারা ইলেকশন করেছেন তাদের সাথে দেখা করা, বা সেই জায়গাগুলো সংস্কৃতির ক্ষেত্রে আমরা অবশ্যই ইতিবাচক ভাবে দেখি, এবং ইতিবাচক ভাবে দেখার অবশ্যই অনেকগুলো কারণ রয়েছে। কারণ বাংলাদেশে এই রাজনৈতিক সংস্কৃতি কোনো কালে প্রচলন ছিল না, বরং এই নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে একজন প্রার্থী পরাজিত হয়ে আরেকজন প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছেন এবং তার সাথে দেখা করছেন, কিংবা যিনি জয়ী হয়েছেন তিনিও পরাজিত প্রার্থীর সাথে নিজে গিয়ে আসলে দেখা করতে চাচ্ছেন। এবং এই যে সংস্কৃতিটা, এটা বাংলাদেশে অবশ্যই ইতিবাচক একটা সংস্কৃতি চালু হয়েছে। আসাদ, একটা জিনিস, উনি তো দীর্ঘদিন লন্ডনে ছিলেন, 17 বছর। এখন পশ্চিমা যে ডেমোক্রেটিক প্র্যাকটিস বা যে ভ্যালুসগুলো নিয়ে আমরা কথা বলি, সেটা রিফ্লেকশন তার এই যে প্রাথমিক যাত্রা, সেখানে কি আপনি পেয়েছেন কোথাও? আপনার কাছে মনে হয়েছে যে কিছু পরিবর্তন এসছে যেটা বাংলাদেশের রাজনীতিতে সাধারণত দেখা যায় না, কিন্তু তারেক রহমান 17 বছর লন্ডনে থাকার কারণে তার আচার আচরণ, বক্তৃতা, তার যে ডিকশন, সিলেকশন অফ ওয়ার্ডস থেকে শুরু করে ওভারঅল যে কর্মকাণ্ড আপনি দেখছেন, সেখানে সেটি আপনি খুঁজে পেয়েছেন? এরকম কি কিছু আছে? অবশ্যই আমার কাছে মনে হয় জেস্টারের ক্ষেত্রে সেটার রিফ্লেকশন দেখা যাচ্ছে। আমরা পশ্চিমা রাজনৈতিক সংস্কৃতিতে যে জেস্টারটুকু দেখি
রাজনৈতিক দলের নেতাদের মধ্যে, সেটা অবশ্যই তারেক রহমানের মধ্যে এবং তারেক রহমান ছাড়াও অন্যান্য যারা সংসদ সদস্য রয়েছেন কিছু কিছু সংসদ সদস্যের ক্ষেত্রে দেখা গিয়েছে। এবং এই জেস্টারই আসলে বাংলাদেশে পরিবর্তন যে একেবারে আমূল পরিবর্তন হবে সেটা কিন্তু এখন আগে থেকে একেবারে হলফ করে বলা যায় না। বরং সময় যেতে হবে, সময় গেলে তারপর বোঝা যাবে। কিন্তু শুধুমাত্র তারেক রহমান দিয়ে তো পুরো দেশটা আসলে চলবে না, বরং যাদেরকে নিয়ে উনি চলবেন তাদের মধ্যে সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে কিনা, মানসিক জায়গায় পরিবর্তন হয়েছে কিনা, কিংবা দেশকে পরিচালনা করার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গির জায়গায় পরিবর্তন এসেছে কিনা সেটা দেখবার বিষয়। বিএনপির ক্ষেত্রে সবচেয়ে বড় অভিযোগ যেটা, সেটা হচ্ছে চাঁদাবাজির অভিযোগ এবং ঘুষ দুর্নীতির অভিযোগ। আপনি মনে থাকবে আপনার 2001 থেকে 2006 সাল সারা বিশ্বে কিন্তু টিআইবি জরিপ বলুন বা সারা বিশ্বে জরিপের ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে। এবং বারবার কিন্তু সরকারের জনাব তারেক রহমান নিজেও বলেছেন, আগেও তারা দুর্নীতির বিপক্ষে ছিলেন, এবারও তারা দুর্নীতির বিপক্ষে থাকবেন বা দুর্নীতিকে প্রতিরোধ করার চেষ্টা করবেন। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি। বাংলাদেশের, আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি এমনকি সরকারি বেসরকারি প্রত্যেকটি জায়গায় যেখানে আসলে দুর্নীতি রয়েছে, এমনকি আপনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে কৃষক তার পণ্য নিয়ে বাজারে আসবার ক্ষেত্রে যে চাঁদাবাজির শিকার হয়, এরকম একটি সংস্কৃতির মধ্যে যখন থাকি, সেটা সরকারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। জনাব তারেক রহমানের জেস্টার, সরকারের কয়েকজন মন্ত্রীর আসলে ভালো আচরণ সারা বাংলাদেশের এই সকল ক্ষেত্রে, যেটা একেবারে সংস্কৃতির অংশ হয়ে গেছে, এরকম জায়গায় যে আমূল পরিবর্তন নিয়ে আসবে সেটা কিন্তু প্রত্যাশা করাটা আসলে কঠিন। আমাদের কাছে মনে হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার যে বিষয়গুলো রয়েছে, বাংলাদেশে গুড গভর্নেন্সের ক্ষেত্রে যে সকল ট্যাকটিক্স গুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে যদি কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে তাহলে ধীরে ধীরে এই সংস্কৃতির একটা পরিবর্তন ঘটতে পারে এবং সেক্ষেত্রে সরকার সফলতার মুখ দেখা শুরু করতে পারে বলে মনে হয়। রাইট, আমি ঠিক এই প্রসঙ্গেই নাহিয়ানের কাছে যেতে চাচ্ছি যে আমাদের একটা বিরাট উদ্বেগের যে জায়গা, কনসার্ন, যেটা বছরের পর বছর ধরে আমি বিভিন্ন মানুষকে যখন সাক্ষাৎকার গ্রহণ করি এই প্রশ্নটি আমি করি যে আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোর উপরে রাষ্ট্রের যে মূল যে বলবো যে পথ চলা সেটা নির্ভর করে, মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্তম্ভ বলি, একটা হচ্ছে জুডিশিয়ারি। ব্যুরোক্রেসির ক্ষেত্রে বিষয়টি এরকম যে আমরা কতটুকু মেরিটোক্রেসির দিকে যেতে পারছি বা কতটুকু আনবায়াস থাকতে পারছি সেটির উপর নির্ভর করছে মানুষের বিচার পাওয়ার স্বাধীনতা এবং অধিকার, স্বাধীনতা তো নয়, অধিকার। এবং আমলাতন্ত্রের ক্ষেত্রে তাই, যে মানুষের সেবা প্রদান করার ক্ষেত্রে কতটুকু আপনি জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারছেন। তো এই জায়গাগুলোতে আমরা যদি বিএনপির ম্যানিফেস্টো দেখি, সেখানে তারা বলছেন যে তারা মেরিটোক্রেসিকে প্রাধান্য দেবেন। তো সেই জায়গাটিতে কতটুকু আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে? কেননা বিচার ব্যবস্থা থেকে শুরু করে আমলাতন্ত্র নিয়ে তো বিস্তর কথা হয় এবং মানুষের নৈরাশ্য এটা আমরা প্রত্যেকেই অনুভব করতে পারি। সেই জায়গা থেকে যদি একটু বলেন নাহিয়ান। নিশ্চয়ই, এখানে আমাদের তুলনামূলক নৈরাশ্যের জায়গাই বেশি। আমরা দেখেছি যে মেরিটোক্রেসিকে আমলাতন্ত্রে আমরা অন্তত দেখেছি যে বিসিএস পরীক্ষা বিগত সরকারের আমলে নিয়মিতকরণ হয়েছিল এবং প্রচুর মেধাবী শিক্ষার্থী আমরা দেখেছিলাম যে সরকারি চাকরিতে যোগদানের ব্যাপারে আগ্রহী ছিলেন এবং সেটা হয়েছেও। কিন্তু সেই মেরিটোক্রেসি পরবর্তীতে সেই দলীয় কার্যক্রম পরিচালনার একটা জায়গায় পরিণত হয়েছে। আমরা দেখেছি যে আমলাতন্ত্রকে তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের সময়ে আমরা এই ধরনের পদক্ষেপ দেখতে পেয়েছি। দেখেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শুরুর সময়টায় প্রচণ্ড রকম সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেটা আমরা দেখেছিলাম যে পুলিশকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আমলাতন্ত্র সহযোগিতা করছে না এবং সেখানে মোটামুটি 6 থেকে 10 মাসের মতো সময় আমরা হারিয়েছি এবং কর্মদক্ষতা সেখানে বিপুল পরিমাণে নষ্ট হয়েছে। বিএনপি সেখানে কেমন অ্যাপ্রোচ নিবে এখনো আমাদের কাছে পরিষ্কার নয়, কারণ আমাদের বিএনপির পূর্ববর্তী শাসনামলে আমলাতন্ত্রে তাদের অনেক সংরক্ষণশীলতা আমরা দেখতে পেয়েছিলাম। তারা নিয়মিতভাবে সরকারি পরীক্ষাগুলো নিতে একটু রিজার্ভড ছিলেন আমি বলবো। বিসিএস পরীক্ষাগুলো নিয়মিতকরণ হয়নি, কারণ মূলত তারা
আমার আমার মনে হয়েছিল যে বিএনপি খুব সম্ভবত একটা সংরক্ষণশীল নীতি অনুসরণ করে, বেশি মানুষ সরকারে রাখবে না এবং শুধুমাত্র বিশ্বাসযোগ্য এবং দলের প্রতি আস্থা রাখে এরকম মানুষজনকে তারা জায়গা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এখন আসলে সেই অ্যাপ্রোচ পাল্টাতে হবে। আমাদের কর্মসংস্থানের জায়গার একটা বড় ক্ষেত্র হচ্ছে সরকারি কর্মসংস্থান, এবং সেখানে প্রচুর তরুণ তরুণী পরীক্ষায় অবতীর্ণ হন এবং সেগুলোকে নিয়মিতকরণ করতে হবে, সেখানে মেরিটোক্রেসি রাখতে হবে। বিচার ব্যবস্থার ক্ষেত্রেও আপনি যেরকম বললেন যে সেখানেও আমাদের একই সঙ্গে বিচার ব্যবস্থাকে পৃথকীকরণ প্রক্রিয়া রেখে আমরা সেটাকে পরিচালনা করতে দিতে হবে এবং সেটাকে প্রভাবিত হতে দেওয়া যাবে না। সুতরাং এই প্রক্রিয়া আসলে আমরা কতটুকু দেখতে পাবো সেটা আসলে সামনে আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু প্রত্যাশা থাকবে এটাই যে মেরিটোক্রেসি তারা ফলো করবেন এবং সেখানে দলীয়করণ না হয়ে বরং সরকারের একটা সংস্কৃতি চালু হবে যেখানে আমরা ইফিসিয়েন্সি, বাংলাদেশের স্বার্থ রক্ষা, এগুলোকে প্রাধান্য দিয়ে আমরা সরকার পরিচালনা করব। ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমি দুজনের কাছে খুব ব্রিফলি আসবো। প্রথমে আসাদ আজিম, আপনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং তরুণদেরকে নিয়ে কাজ করেছেন, বাংলাদেশের বিতর্ক আন্দোলনের নেতৃস্থানীয় পর্যায়ে আপনি ছিলেন। সেই জায়গা থেকে আমি একটু খুবই জেনরিক একটা প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার পর্যবেক্ষণ জানতে চাইবো। সেটা হচ্ছে যে নির্বাচনের আগেও আমরা দেখেছি, বা এই যে এত বড় একটা মুভমেন্ট হয়ে গেল জুলাই মাসে 2024-এর তরুণদের নেতৃত্বে, কিন্তু আমরা যখনই মানে রাজনীতির বা সংসদীয় গণতন্ত্রের যে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে, এই যে নির্বাচনী ক্যাম্পেইন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে একটা অভিযোগ প্রায়শই শুনতে পাই যে তরুণদেরকে সেই অর্থে এঙ্গেজ করা হচ্ছে না, মানে তাদেরকে সম্পৃক্ত করে দেশ গঠনের কাজটা করার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রে একটা দূরবর্তী অবস্থানে রয়েছে। আপনার কাছে এই পর্যবেক্ষণটি মানে কি মনে হয় যে এটার যথার্থতা কতটুকু, এবং আপনি যদি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন আমাদের সঙ্গে। অ্যাবসলিউটলি রাইট। তরুণদের সম্পৃক্ততার ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয়েছে যে বড় রাজনৈতিক দলগুলোর অনেক বেশি অনীহা রয়েছে, এবং সেটা যে সিস্টেমেটিক্যালি হয় না তা না, মানে সিস্টেমেটিক ভাবেই আসলে এই অনীহাটুকু আসলে দলের মধ্যে, দলের সংস্কৃতির মধ্যে তৈরি হয়েছে। বরং আমার কাছে মনে হয়েছে যে তরুণদের সম্পৃক্ত করবার আগে বরং সে ধরনের রাজনৈতিক সচেতন বা রাজনৈতিক ভাবে অনেক বেশি প্রজ্ঞাবান তরুণ তৈরির ক্ষেত্রে আমাদের দেশের প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক যে চর্চা রয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেই দিকে নজর দেওয়া উচিত। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে বা যে শিক্ষার যে সংস্কৃতি রয়েছে, সেই শিক্ষার সংস্কৃতির জায়গায় আসলে তরুণ নেতৃত্ব গড়ে ওঠা কিংবা তরুণ নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে স্বপ্ন দেখা হয়ে থাকে, সেরকম পথে যাওয়া, সেখানে আসলে সিস্টেমেটিক ভাবে একটা গোলযোগ রয়েছে, একটা গন্ডগোল রয়েছে আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে যে রাজনৈতিক অর্থাৎ দলীয় লেজুর ভিত্তিক রাজনৈতিক যে প্রচলন রয়েছে, এই প্রচলন আসলে যতদিন থাকবে সেক্ষেত্রে সঠিকভাবে তরুণ নেতৃত্ব গড়ে ওঠা বা তরুণ নেতৃত্ব উঠে আসা একটা বড় প্রশ্ন থেকে যাবে। বাংলাদেশে এখন পর্যন্ত প্রত্যেকটি রাজনৈতিক দল, অর্থাৎ আপনি যখন একটি বড় রাজনৈতিক দলের আনুগত্য হয়ে তরুণ থাকতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক চর্চা অবতীর্ণ হন, তখন আপনার একটা সুনির্দিষ্ট এবং একটা কাঠামোবদ্ধ আসলে একটা রাজনৈতিক চিন্তা বা রাজনৈতিক যুক্তির জায়গা তৈরি হয়ে যায়, এবং সেক্ষেত্রে তরুণরা আসলে তার যে চিন্তার পরিসর, সে জায়গাটাই আসলে নিজেদেরকে কোণঠাসা করে ফেলে। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে রাজনৈতিক চর্চা করার ক্ষেত্রে কিংবা তরুণদের নেতৃত্ব গড়ে উঠবার ক্ষেত্রে লেজুর ভিত্তিক রাজনৈতিক যে চর্চা রয়েছে সেটারই অবসান ঘটা প্রয়োজন। আমার কাছে মনে হয়েছে যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি মানুষ, তরুণ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, প্রত্যেকেরই এই আবেদনটুকু ছিল বা এই আর্জিটুকু ছিল যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক অর্থাৎ প্রচলিত ধারার যে রাজনীতি রয়েছে, সেই প্রচলিত ধারার রাজনীতির মুক্ত হবে। বরং আমি গতকালও দেখেছি যে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবারও যে সরকারি দল বিজয়ী হয়েছে, ছাত্র দল, সেখানে হল দখল করতে গিয়ে মারামারিতে অবতীর্ণ হয়েছেন।
এগুলো বরং আমাদের জন্য অশনি সংকেত। রাইট। আমরা যদি আবারও পূর্বে সেই সংস্কৃতিতে ফিরে যাই, তাহলে তরুণ নেতৃত্ব গড়ে ওঠা কিংবা তরুণদের দিয়ে দেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখা হয়, সে জায়গা থেকে আমরা অনেক বেশি দূরে থেকে যাব। বরং এই নতুন সরকারের কাছে প্রত্যাশা অনেক বেশি। সিস্টেম, যে কাঠামো রয়েছে, যে প্রচলিত কাঠামো আমাদের দেশে দীর্ঘদিন ছিল, সেই কাঠামোকে ভেঙে নতুন করে তৈরি করা হবে। বরং বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অনেক বেশি সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের জায়গা আমরা এখন পর্যন্ত আশাবাদের গল্প শুনছি, নিশ্চয়ই, আশাবাদের কথা নিশ্চয়ই শুনছি। আমরা সেই আমি শিক্ষা নিয়েও প্রত্যাশা একদিন করি সেটা আসবে আমরা কথা এবং বলবো। আমি সেটা পূরণ হবে। নাহিয়ান, খুব ব্রিফলি আপনার কাছে আসতে চাই, একটু ভিন্নভাবে জিজ্ঞেস করি যে আমরা এনআরবিদের নিয়ে কথা বলি, নন রেসিডেন্ট বাংলাদেশি বা অনাবাসী বাংলাদেশি যারা রয়েছেন, তাদের রেমিটেন্সের বিষয়ে আমরা বিভিন্ন ফোরামে কথা বলি, তাদেরকে মুখে মুখে খুব অ্যাকনলেজ করা হয়। কিন্তু ধরা যাক আপনি বা আসাদ, আপনারা যারা স্কলারলি একটা এক্সপোজার নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের যে এক্সপার্টিস, তাদের যে জ্ঞান ভিত্তিক যে এক্সপোজারগুলো রয়েছে, সেগুলোকে বাংলাদেশে কাজে লাগানোর ক্ষেত্রে আমরা তো গত কয়েক দশকে বাংলাদেশের যারা সরকার পরিচালনা করেছেন তাদের ওরকম কার্যকরী কোনো উদ্যোগ দেখিনি। ওয়ারাজ আমরা ভারতে দেখেছি যে 60-এর দশকে যারা ভারত ছেড়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গেছেন এবং উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, তারা 90-এর দশকে ফিরে গেছেন, অনেক বড় বড় কাজ করেছেন। তো এই যে যে কানেক্টিভিটি, এটি তৈরি হচ্ছে না কেন, এবং নতুন সরকারের কাছে এই জায়গাটিতে আপনার প্রত্যাশাটা কি, যদি আমাদেরকে একটু জানান। নাহিয়ান। জি, থ্যাংক ইউ বুলবুল ভাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আপনি ভারতের উদাহরণ যেমন দিলেন, তার সঙ্গে চীনের উদাহরণও আছে। চীন থেকেও আমরা বহু এরকম দেখতে পেয়েছি, যারা একাডেমিয়াতে এসছেন এবং বিভিন্ন পেশাদারি পর্যায়ে এসছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের বিভিন্ন দেশে, সেখান থেকে ট্রেনিং নিয়ে তারা ফিরে গেছেন, অথবা ফিরে না গেলেও তারা তাদের দেশে সরাসরি অবদান রাখার কোনো না কোনো একটা পন্থা বের করে নিয়েছেন, কারণ রাজনৈতিক সদিচ্ছা ছিল। আমার কাছে মনে হয় যে এই গ্যাপটা আমাদের দেশে দুটো কারণে। একটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার। আমরা খুব সম্ভবত ভ্যালিডেশন দিতে চাই না, যারা প্রবাসে থাকেন তারা দেশের রাজনৈতিক মতামত, সামাজিক মতামতে একদম কার্যকরীভাবে অংশগ্রহণ করবেন। এই পারসেপশনটাই খুব সম্ভবত আমাদের দেশের জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে এখনো স্বীকৃত নয়। আর দ্বিতীয় হচ্ছে, খুব সম্ভবত এরকম ভাবে বলা যায় যে আমরা দেখতে পাই মানুষের মধ্যে এখনো আমরা যে লিয়াজো তৈরি করা, সেই লিয়াজোটা আমরা এখনো প্রস্তুত করতে পারি নাই। আমরা দেখতে পাই যে এখন আমাদের যারা একাডেমিয়াতে এখানে কর্মরত আছেন কিংবা অন্যান্য পেশায় কর্মরত আছেন, তাদের এক ধরনের বিনিয়োগের কিংবা বিভিন্ন ধরনের একাডেমিক তথ্য আদান প্রদানের, বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম অর্গানাইজ করার সুযোগ আছে। আমরা সেগুলোর মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারি। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আমরা সেরকম কোনো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা সে ধরনের কোনো উদ্যোগ দেখতে পাই না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু উদ্যোগ এসছে, যে সমস্ত উদ্যোগের মাধ্যমে অনেকেই বিদেশ থেকে দেশে গিয়ে সরকারি কাজে অংশগ্রহণ করেছেন। সেটা এবং তো শুধু তাই সেটা তো নয়, খুব সিস্টেমেটিক না, সেটা তো এক ধরনের চেরি পিকিং হয়েছে। এক্স্যাক্টলি। সো সেটা কোনো সিস্টেমেটিক উপায় হয়নি। এবং তার পাশাপাশি আরেকটা কথা দেখেছিলাম আমি, এখানে ডক্টর ইউনূস এসেছিলেন নিউ ইয়র্কে, তখন তিনি একটা পোর্টালের কথা বলেছিলেন, যেখানে নন রেসিডেন্ট বাংলাদেশিরা নিজেদের তথ্য দিবে, তারা কি ধরনের কাজ করতে চান দেশের জন্য, সেই ধরনের একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সেটা দেওয়ার সুযোগ থাকবে। এবং কোনো জায়গায় যদি বিনিয়োগের সুযোগ থাকে, সেই পোর্টালে বলা থাকবে যে এই জায়গায় বিনিয়োগের জন্য আপনার এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হবে। এবং সেটা বিডার পক্ষ থেকে করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে একদম শেষ পর্যায়ে এসে দেখেছিলাম যে এই পোর্টালটা আসলে আলোর মুখ দেখেনি। কেন দেখেনি সেটা আসলে জানি না। কিন্তু এই ধরনের উদ্যোগ আমরা সরকারিভাবে যদি না নেই, তাহলে আসলে আমরা এনআরবি বা নন রেসিডেন্ট বাংলাদেশিদের যেরকম ভাবে আমরা ভারত বা চীনের উদাহরণের ক্ষেত্রে দেখতে পাই, সেভাবে অ্যাকোমোডেট করতে পারবো না। এবং আমরা আসলে একটা বেশ বড় ধরনের অপরচুনিটি হারাবো, কারণ একটা বিশাল জনগোষ্ঠী যারা দক্ষ, তারা এই জায়গাগুলোতে কর্মরত আছেন, সেটা একাডেমিয়া বলি, ইন্ডাস্ট্রি বলি, বা প্রাইভেট সেক্টরের অন্যান্য জায়গা বলি, বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, এবং সেই সুযোগটা নেওয়া আমাদের এক ধরনের টেকনোলজি ট্রান্সফারের সুযোগ করে দিতে পারে। নাহিয়ান বিন খালেদ এবং
আসাদ আজিম, দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা কথা বলছিলাম নতুন মন্ত্রিপরিষদ নিয়ে এবং নতুন সরকারের যে সূচনা সেটি কেমন হলো সেটা সেই বিষয়গুলো নিয়ে নৈর্ব্যক্তিকভাবে দেখার চেষ্টা করেছি। আমরা আশা করব যে এই পথ চলাটা বাংলাদেশের জন্য কল্যাণকর হোক, গণমানুষের যে বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী যে বাংলাদেশ, জনগণের জন্যে এই সরকার কাজ করবে, বিরোধী দল কাজ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।